দলকানা যেসব মানুষ আছে, আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে টানাটানি লেগেছে। অন্যায় অত্যাচার করেছে বিষয়টা কিন্তু এমন না। এখন কথা হচ্ছে আমি আপনি কোথায় ভোট দিব? কাকে ভোট দিব? যেটা সাধারণ মানুষের চোখেও এখন প্রতীয়মান। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে হয়তো বুঝে ফেলেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। বর্তমানে বাংলাদেশে চলছে নির্বাচনের হাওয়া। দীর্ঘ ১৭ বছর পর মানুষ ফিরে পাচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ তাদের পছন্দের মানুষকে ভোট দেওয়ার সুযোগ। আপনারা সবাই অবগত আছেন যে ২০০৮ পরবর্তী সময়ে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কিরকমভাবে বাধাগ্রস্ত হয়েছে। তৎকালীন সরকার একপেশেভাবে নির্বাচনে তাদের রাম রাজত্ব কায়েম করেছিল এবং বাংলাদেশের মানুষ বরাবরই শান্তিপ্রিয় মানুষ। তারা সবকিছু বুঝে জেনেও এ বিষয়ে প্রতিবাদ করেনি এবং বিরোধী যে শক্তিগুলো আছে তারাও সেরকমভাবে প্রতিবাদ করতে পারেনি প্রশাসনের কঠোরতার কারণে। তো আল্লাহর কাছে হাজারো শুকর যে অবশেষে এরকম একটি পরিবেশে এসেছে যে মানুষ, আশা করছি, নির্বিঘ্নে নিশ্চিন্তে এবার, অর্থাৎ তার পছন্দের মানুষকে ভোট দেওয়ার সুযোগ পাবে। তো বন্ধুরা, বাংলাদেশে এবারের নির্বাচনের চিত্রটা কিছুটা ভিন্ন রকম। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৫-৫৬ বছর। এর মাঝে ১৯৯১ থেকে শুরু করে বর্তমান সময় অবধি যদি আমি ধরি, তাহলে বাংলাদেশে এককভাবে রাজ করেছে শুধুমাত্র ২টি রাজনৈতিক দল। অন্য রাজনৈতিক দলগুলো এই বড় ২ দলের পাশে লেজুর ভিত্তিক রাজনীতি করেছে। তাদের জনপ্রিয়তা বলেন অথবা তাদের ক্ষমতা বলেন, সে কারণে ছোট দলগুলো সবসময় কোণঠাসা হয়ে থেকেছিল। এবার আমার মনে হচ্ছে যে পরিস্থিতি হয়তো ভিন্ন দিকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা অবগত আছেন যে ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মোটামুটি নিরঙ্কুশ সমর্থন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির উপরে। এবং নির্বাচনটি যদি আরো আগে হয়ে যেত তাহলে চোখ বন্ধ করে বলা যেত যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। কিন্তু বিগত ১.৫ বছরে বিএনপির বিভিন্ন কার্যক্রমে বিষয়টি এখন অন্যদিকে চলে গিয়েছে। বিএনপি হারিয়েছে তাদের জনপ্রিয়তা। পক্ষান্তরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকার কারণে বাংলাদেশ জামাতে ইসলাম চলে এসেছে লাইমলাইটে। আমাদের প্রজন্মের আমরা জ্ঞান বুঝ হওয়ার পর থেকে দেখে এসেছি যে বাংলাদেশ জামাতে ইসলাম সবসময় বিএনপির সাথে ছিল। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এবার আমরা দেখলাম বিএনপি এবং জামাত সম্পূর্ণ ২ মেরুকরণে চলে গেছে। এখানে একটি স্পষ্ট বলয় তৈরি হয়ে গিয়েছে আমাদের দেশের রাজনীতিতে, যেটা সাধারণ মানুষের চোখেও এখন প্রতীয়মান। সেটি হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত। তারা একটি বলয় তৈরি করেছে। অন্যদিকে জামায়াত, এনসিপি এবং এমরিকা তারা একটি বলয় তৈরি করেছেন। এখন কথা হচ্ছে, আমরা যারা নিরপেক্ষ মানুষ আছি, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের কট্টর সমর্থক বা দলকানা সমর্থক না, তারা কি সিদ্ধান্ত নেব এবার আমরা ভোটের বিষয়ে? কারণ বাংলাদেশে এই শ্রেণীর মানুষগুলি বেশি, যারা নিরপেক্ষ। দলকানা যেসব মানুষ আছে, যারা আওয়ামী লীগের প্রতি দলকানা বা বিএনপি বা জামাত ইসলাম, তারা দেখা গেছে সেই দলের কট্টর সমর্থক বা সেই দলের নেতাকর্মী অথবা সেই দলের সুবিধাভোগী। কিন্তু সবাই তো আর সুবিধাভোগী না। যেমন আমি ব্যক্তিগতভাবে ওরকম কোনো সুবিধাভোগী না। আওয়ামী লীগ আসলেও যা, বিএনপি আসলেও যা, জামাত আসলেও তা, আমার ওরকম ব্যক্তিগতভাবে কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই। কারণ আমি সাধারণ মানুষ। কিন্তু যারা সুবিধাভোগী তাদের অবশ্যই এখানে চিন্তাভাবনার একটা বিষয় আছে। যেমন আওয়ামী লীগ বিগত ১৭ বছর ক্ষমতায় ছিল। এই ১৭ বছর অনেক মানুষের রুটি-রুজির ব্যবস্থা হয়েছে আওয়ামী লীগ করার মাধ্যমে। কেউ বৈধভাবে, কেউ অবৈধভাবে। অবৈধভাবে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যের ব্যবসা ছিনিয়ে ব্যবসা করা, যেসব গভর্নমেন্ট জব মানুষ পেয়েছে আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী লীগের তদবিরে বা ঘুষের মাধ্যমে। তো এরকম অনেক সুবিধাভোগী আওয়ামী লীগার আছে। তারা কিন্তু মনে প্রাণে আওয়ামী লীগ সমর্থন করে। কিন্তু আওয়ামী লীগ যেহেতু এবার ভোটে নেই এবং বিএনপি তাদের সাথে যতটুকু জেনেছি একটা আঁতাত করেছে যে, তোমরা যদি আমাদের পক্ষে ভোট দাও তাহলে তোমাদেরকে আমরা হয়রানি করব না। তোমাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব দেশে, যদি আমাদের বিরুদ্ধে কোনো কার্যক্রমে লিপ্ত না হও। পক্ষান্তরে আমি শুনেছি এই অফার এনসিপি থেকেও নাকি গিয়েছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর কাছে, যে তোমরা যদি আমাদের বিরুদ্ধে কোনো কার্যক্রমে যুক্ত না হও এবং আমাদের পক্ষে কাজ করো তাহলে তোমাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখব। মানে অবস্থা এমন হয়েছে যেখানে আওয়ামী লীগকে সবাই ব্যান করেছে, এখন আবার আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে টানাটানি লেগেছে। এখন এই বিষয়টা মোটা দাগে নেগেটিভ তাও বলা যাবে না, কারণ যারা আওয়ামী লীগ করেছে সবাই যে অন্যায় অত্যাচার করেছে বিষয়টা কিন্তু এমন না।
অনেক লিনেমেজের আওয়ামী লীগার আছে, তাদেরকে দলে নিতেই পারে। এখন কথা হচ্ছে আমি আপনি কোথায় ভোট দিব, কাকে ভোট দিব, দল দেখে ভোট দিব না ব্যক্তি দেখে ভোট দিব? বন্ধুরা, এখন ২০২৬ চলে, এখন কিন্তু মানুষ অনেক সচেতন। আর এই ভোটে বেশিরভাগ হচ্ছে তরুণ প্রজন্মের ভোটার। তারা কিন্তু হুজুগেই যে সবসময় চলে বিষয়টা এমন না, তারা কিন্তু মাথাও খাটায়। তারা কিন্তু বিগত ১-১.৫ বছরের হিসাব কষেছে। আমি আজকে আপনাদের সাথে যে আমার মতামতগুলি শেয়ার করছি, এগুলি কিন্তু শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত না। আমি সমাজের অনেকের সাথে মিশি, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, তাদের সাথে বিভিন্ন সময় আমার রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ হয়। এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীর সাথেও আমি যতটুকু সম্ভব মিশি। আমার অনেক ভাই বন্ধু আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তাদের বক্তব্য আমি শুনি। সব বিষয়গুলি এনালাইসিস করেই কিন্তু আমি আমার নলেজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি, এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য তাও আমি জানতে চাচ্ছি। এবার কিন্তু একটা ভোটের নীরব বিপ্লব ঘটে যেতে পারে। কারণ বাংলাদেশের মানুষ মোটামুটি বড় ২ দলের উপরেই মনে, মনে আস্থা হারিয়েছে। বাংলাদেশের মানুষ বলতে আমি বুঝাচ্ছি যারা সুবিধাভোগী না, যেমন আমি। কারণ আমরা বড় ২ দলকেই দেখেছি একাধিকবার তারা কি করেছে, কি করতে পারে। তাই সাধারণ মানুষ যারা, তারা চায় নতুনত্ব। মানুষ এখন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব আর চায় না। বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ। বন্ধুরা, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, ২৪ আন্দোলন কিন্তু শুধুমাত্র একটা ইস্যুর জন্য না। হ্যাঁ, ঠিক আছে, হয়তো স্লোগান ছিল ১ দফা ১ দাবি, হাসিনা তুই কবে যাবি, দফা ১ দাবি ১, পদত্যাগ পদত্যাগ ইত্যাদি নানা রকমের স্লোগান ছিল। কিন্তু আন্দোলন শুধুমাত্র একটা ইস্যু নিয়ে হয় না, এটা মনে রাখবেন। উপলক্ষ হতে পারে একটা ইস্যু, কিন্তু মানুষের পুঞ্জীভূত ক্ষোভ একদিনের ছিল না। আপনি কি মনে করেন ১৩, ১৮ নির্বাচনগুলো যে রাতের ভোটে হয়েছে, মানুষ কি এ বিষয়ে বিরক্ত ছিল না? মানুষের কি এ বিষয়ে ক্ষোভ ছিল না? অবশ্যই ছিল। কিন্তু আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। সহজেই মানুষ কোনো বড় রকমের ঝামেলায় জড়াতে চায় না। আর এখন মানুষ অনেক সচেতন। মানুষ ঝামেলা এড়িয়ে চলতে চায়। বিশেষ করে যারা শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ তারা। তো একটা আন্দোলন তখনই সফল হয় যখন সর্বস্তরের মানুষ সেখানে এক হয়। শুধুমাত্র বিরোধী দলের মানুষ এক হয়ে আন্দোলন সফল করেছে বিষয়টা এমন না। যদি ওরকম হতো জীবনেও আন্দোলন সফল হতো না। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, সমাজের সর্বস্তরের মানুষ একযোগে মাঠে নেমেছে দেখেই সে আন্দোলনটি সফল হয়েছিল। সমাজের সর্বস্তরের মানুষ কখন নামে? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। অত্যাচার, নির্যাতন যখন চরম মাত্রায় পৌঁছায়, তখনই সব শ্রেণী-পেশার মানুষ বাধ্য হয়ে মাঠে নেমেছে। তো আমরা চাই সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশের এসব পেঁচানো, দুর্নীতিপ্রবণ প্রশাসনিক কাঠামো পরিবর্তন করে ফেলতে। একজন সাধারণ নাগরিক যাতে তার সেবা খুব দ্রুত পায়, সেই লক্ষ্যে যে সরকার কাজ করবে তাকে ভোট দিতে। যে দুর্নীতি করবে না, যে চাঁদাবাজি করবে না, যে টেন্ডারবাজি করবে না, যে ভূমিদস্যুবৃত্তি করবে না, যে মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে না। আমরা চাই এরকম কোনো দল সরকার গঠন করুক। সার্বিক বিচার বিবেচনায় বাংলাদেশ জামাত ইসলামীর একটা ভালো সম্ভাবনা রয়েছে সামনের নির্বাচনে। তাদের ইতিহাসে আমাদের এই ভূখণ্ডে বাংলাদেশে বিগত সকল সময়ের রেকর্ড ব্রেক করে ফেলার। আমি বলছি না যে বাংলাদেশ জামাত ইসলামী জিতবে। কারণ বিএনপি বিগত ১-১.৫ বছরে তাদের অনেক কিছু কিন্তু গুছিয়ে এনেছে। অনেক কিছু গুছিয়ে এনেছে বলতে প্রচুর মানুষকে সুবিধাভোগী করেছে। অনেকে চাঁদাবাজি করছে। ধরেন কথার কথা, আমি চাঁদাবাজ। আমার পরিবার, আমার পেট চলে ধরেন চাঁদার টাকায়। আমি নিশ্চয়ই বিএনপিতে ভোট দেব, আমার পরিবারের মানুষ বিএনপিতে ভোট দেবে। আমার পরিচিত যারা আছে তারাও বিএনপিতে ভোট দিবে। কারণ দেখা গেছে চাঁদা তো আর আমি একা তুলি না। এটারও তো একটা প্রসিডিউর আছে। ধরেন আমি একটা স্ট্যান্ডার্ড চাঁদাবাজ। সেই স্ট্যান্ডে তো আমি একা চাঁদাবাজি করি না। আমি আমার ভাই-টাই, ভাতিজা তাদেরকে নিয়ে চাঁদাবাজি করি। একেকজনকে একেকটা সেক্টর ভাগ করে দিয়েছি। তো আমার যে কমিউনিটি সেটা তো বিএনপিতে ভোট দিবে। তো এরকম করে কিন্তু বিএনপির ভোট ব্যাংক কিন্তু আছে। এদিকে বিএনপির নিজস্ব সাপোর্টার তো আছে। তাই বিএনপির সম্ভাবনাই আমি বেশি বলে মনে করব। কিন্তু আপনি আমার মতো যেসব লোক আছে যারা নিউট্রাল, এই সংখ্যাটাকেও ফেলে দিতে পারবেন না। এই সংখ্যাটির ভোট যদি জামায়াতের দিকে যায় এবং জামাতের নিজস্ব ভোট যদি থাকে, তাহলেও একটা মানে বিশাল জমজমাট একটা লড়াই হবে বিএনপি এবং জামাতের মধ্যে। তাই কে সরকার গঠন করবে নির্বাচিত হয়ে, সেটা এখন অনুমান করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ আমি যে আলোচনা করলাম, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও নির্মাণ করতে। তো দেখা হবে নেক্সট এপিসোডে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।